আমি মেন্টালি সিক ছিলাম, তো দুই সপ্তাহে 2 হসপিটালে। তা আমি যা কিছু বলেছি এটার কোনো মূল্য নাই, কোনোই মূল্য নাই এটার। আমি প্রমাণ দিব যে আমি মেন্টালি সিক ছিলাম। আমার হসপিটালের কাগজ আছে, তো ওটা বাসায় যেয়ে তারপর পৌঁছে দেব। মাফ করে দিন, এটা কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে করি নাই, আমি অসুস্থ ছিলাম। তো যা কিছু হয়েছে তার জন্য সত্যিই আমি দুঃখিত। সামিরাই ঝুলন্ত লাশ নামাইছে, ও সব জানে, ওকে কেন ধরা হচ্ছে না? আমার চরিত্র নিয়ে টানাটানি হচ্ছে। 21টা বছর সামিরা আমাকে যা বুঝাইছে তাই বিশ্বাস করে বলে গেছি। ফেসবুকে প্রকাশ করা নতুন ভিডিওতে রুবি আবার এরকম মন্তব্যই করেছেন। এর আগে তিনি বলেছিলেন, আপনারা কেউ বিশ্বাস করবেন না, সালমান শাহ আত্মহত্যা করেছে, সালমান শাহকে হত্যা করা হয়েছে, আর এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে আমার স্বামী এবং আমার ভাই। আমার ভাই আমার স্বামীকে দিয়ে এই কাজটি করিয়েছে, এবং তারা সবাই চাইনিজ মানুষ ছিল যারা সালমান শাহকে হত্যা করেছিল। রুবির এই বক্তব্যে নতুন করে পুরো বাংলাদেশ জুড়ে সালমান শাহ হত্যা মামলা নিয়ে একটি তোলপাড় সৃষ্টি হয়ে যায়। প্রশাসনিকভাবে এবং সর্বস্তরের সালমান শাহ ভক্তদের মধ্যেও ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। সবাই আশা করেছিল দীর্ঘ 22 বছর পরে এবার বুঝি সালমান শাহ হত্যার সঠিক এবং সুষ্ঠু বিচার হতে যাচ্ছে। কারণ সালমান শাহ হত্যা মামলায় করা 11 জন আসামির মধ্যে স্বীকারোক্তি দেয়া এই রুবি কিন্তু একজন ছিলেন, যিনি তার ভিডিও বার্তায় প্রথম দিকেই দ্ব্যর্থহীনভাবে স্বীকার করেছেন যে সালমান শাহকে হত্যা করা হয়েছে এবং এই হত্যার সাথে জড়িত ব্যক্তিদের নামও উল্লেখ করেছেন। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক হলেও সত্যি, ঠিক গতকালকে আরেকটি ভিডিও বার্তায় তিনি পুরোপুরি পল্টি নিলেন। এমন পল্টি যা বাংলাদেশের রাজনীতিকদেরকেও হার মানায়। বিশেষ করে আমরা বাংলাদেশ জাতীয় পার্টির প্রধান এরশাদকে আমরা পল্টিবাজ নেতা হিসেবে জানি, যিনি সকালে এবং বিকালে আরেক কথা বলেন। এরই মধ্যে আরেকজন পল্টিবাজ ব্যক্তি যোগ হল এরশাদের সাথে, যিনি মুহূর্তে মুহূর্তে নিজের বক্তব্যর পুরোপুরি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ফেলতে পারেন। যে রুবি দুদিন আগেও বলেছিলেন সালমান শাহ হত্যা করা হয়েছে এবং প্রকাশ করেছিলেন হত্যাকারীদের নথি, তিনি ঠিক গতকালকে আবার বলছেন যে তাকে হত্যা করার যে ভিডিওটি তিনি প্রকাশ করেছেন সেটি সম্পূর্ণ ভুল। পোল্টিবাজি আমি কিচ্ছু জানি না। এটা খুন হতে পারে, আত্মহত্যা হতে পারে, যে কিছু হতে পারে, আমি কিছুই জানি না। আমি খুনি, ঠিক আছে, প্রমাণ করো আমি খুনি। কিভাবে প্রমাণ করবা? আমি কিন্তু আমেরিকান সিটিজেন, বাংলাদেশে না। গ্রেফতার করবে কোত্থেকে? আমেরিকার থেকে আসেন না, FBI আসুক। কোথা থেকে গ্রেফতার করবে? বাংলার মানুষ কোত্থেকে ধরে নিয়ে আসবে? আসো তো ধারে কাছে আমার বাড়ির, আমি বাড়ির পাশে আমার পুলিশ স্টেশন, বাড়িতে আসো। এই বললাম। আর সামিরের ব্যাপার নিয়ে যেগুলি বলেছে এগুলি সব মিথ্যা কথা, এগুলি আমার মস্তিষ্কের কাহিনী, কিছু করতে পারবা না। আমি বাংলাদেশে আসলে তো আমার যাওয়ার ইচ্ছা নাই। থ্যাংক ইউ। ঠিক এভাবেই সামিরা উল্লেখ করেন যে তিনি সম্পূর্ণ ধরাছোঁয়ার বাহিরে। তিনি যা বলেছেন বা যা বলছেন বা যা ভবিষ্যতে বলবেন তাতে কারও কিছু আসে যায় না, তাকে ধরার ক্ষমতা কারও নেই। এ ব্যাপারে আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম। আমরা পেনসিলভেনিয়া থেকে তার একজন প্রতিবেশীর সাথে কথা বলেছি। নাম প্রকাশে অনিচ্ছুক সেই প্রতিবেশী বলেন যে রুবি আমার একজন প্রতিবেশী, প্রতি সপ্তাহে তিনি আমার বাসায় আসেন এবং মাঝে মাঝে সুযোগ পেলে আমিও রুবির বাসায় যাই। আমার জানা মতে তিনি কোনো প্রকার মানসিক অসুস্থতায় নেই, তবে অতিরিক্ত মদ্যপান করার কারণে তাকে মাঝে মাঝে হার্টের ডাক্তারের কাছে যেতে হয়। আমাকেও তিনি হার্টের ডাক্তারের অনেকগুলো রিপোর্ট দেখিয়েছিলেন। কাজেই এখানে তার মস্তিষ্কের কোনো রোগের রিপোর্ট তার কাছে নেই বলে আমি নিশ্চিত। অতঃপর রুবিকে বাংলাদেশে আনা যাবে কিনা এ ব্যাপারে আমরা পেনসিলভেনিয়া প্রশাসনিক একজন কর্মকর্তার সাথে কথা বলি। উল্লেখ্য যে এই কর্মকর্তা একজন বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা। তার পিতা আমেরিকান হলেও তার মা কিন্তু বাংলাদেশি। 1973 সালে তার আমেরিকান বাবা এবং বাংলাদেশি মা আয়েশা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার নাম হচ্ছে আরিফুল ইসলাম। জন্মগতভাবে আরিফুল ইসলাম আমেরিকান হলেও তিনি মাঝে মাঝেই তার মায়ের সাথে বাংলাদেশের সিলেটে আসতেন এবং সেখানে তার অনেক বন্ধু এবং আত্মীয়ের সাথেও পরিচয় রয়েছে। কিছুটা বাংলাও তিনি বলতে পারেন এবং বাংলা ভাষা তিনি বুঝেনও। আরিফুল ইসলামের সাথে কথা বলার একটি পর্যায়ে তিনি জানান যে কোনো অপরাধীকে আমাদের দেশ থেকে বহির্বিশ্বে পাঠানোর সুযোগ রয়েছে যদি যথাযথ প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়। রুবির ব্যাপারে পরিপূর্ণ তথ্য এবং নথি আরিফুল ইসলামকে দেওয়া হলে তিনি জানান যে রুবি যদি সত্যিকার অর্থে ভিডিও স্টেটমেন্ট দিয়ে থাকে এবং পরবর্তীতে বলে থাকেন যে তিনি মানসিক ভারসাম্যহীনতার কারণে সেই স্টেটমেন্ট দিয়েছিলেন, তাহলে তাকে ওই সময়ের ডাক্তারি রিপোর্ট দেখাতে হবে। আর তিনি ডাক্তারি রিপোর্ট না দেখাতে পারলে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তিনি অপরাধী সাব্যস্ত হবেন সেই ভিডিও বার্তার জন্য।
উল্লেখ্য, আরিফুল ইসলাম রুবি যে এলাকায় রয়েছেন পেনসিলভেনিয়াতে, তিনি FBI এর ডেপুটি কমিশনারের পদে অধিষ্ঠিত রয়েছেন। মুঠোফোনে আরিফুল ইসলাম জানান যে এখানে যাই কিছু হয় পরিপূর্ণরূপে আইন অনুযায়ী হয়। রুবির বিরুদ্ধে বাংলাদেশের হাইকোর্ট থেকে কোনো চার্জশিট ইমেইল করে FBI বরাবর পাঠানো হয়, তাহলে আমরা এখানে পেনসিলভেনিয়া থেকে রুবিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করব। রুবির কথার সাথে দ্বিমত পোষণ করে আরিফুল ইসলাম বলেন, এটি মোটেই সত্য নয় যে কোনো ব্যক্তি বহির্বিশ্বে যে কোনো রাষ্ট্রে অন্যায় করে আমেরিকায় ঢুকে যাওয়ার পরেই সে পার পেয়ে যাবে বা আমেরিকা থেকে কেউ তাকে ধরতে পারবে না। কাজেই রুবি যদি এখানে কোনো ছলছাত্রীর আশ্রয় নিয়ে থাকে এবং তার বিরুদ্ধে যদি যথাযথ অপরাধের নথিপত্র আমাদের হাতে আসে, তাহলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা করতে সক্ষম। আরিফুল ইসলাম সর্বশেষ বলেন, এসেনশিয়াল সব পেপারস এবং কোর্ট এভিডেন্স যদি যথাযথভাবে আগামী 3 দিনের মধ্যে পাঠানো যায়, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 1 সপ্তাহের মধ্যে রুবিকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা সম্ভব। এসকে টিভির সকল আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।